বন্ধুরা, তোমরাও কি আমার মতো নকুনির সমস্যায় ভুগছো? সারা বছর যাদের নকুনির সমস্যায় ভুগতে হয় তারাই একমাত্র জানে কতটা কষ্ট করতে হয়। নকুনি হাতে হোক কিংবা পায়ে এতটা ফুলে টসটসা হয়ে থাকে জায়গাটা, কোনো কাজ করতে পারা যায় না। হাঁটা চলা করা একেবারে দুর্বিষহ হয়ে যায়। আর এছাড়াও পুজ বা ভেতর থেকে এমন একটা সোয়েলিং হয় যেই কারণে কিন্তু আঙুলটা ভীষণ ব্যথা হয়ে থাকে। তো অনেক রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও যদি নকুনি না সারে বা কিভাবে ঘরোয়া উপায়ে নকুনি সারিয়ে ফেলতে পারবে সেটা যদি তোমাদের অজানা থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। এমন বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা করলে খুব শিগগিরই কিন্তু একদিন কি দুদিনের মধ্যেই তোমরা নকুনি থেকে একেবারে তো ব্যথা কমে যাবেই, সাথে নকুনি থেকে চিরমুক্তি পাবে। আর মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিনও আর নকুনি হবে না। এমন বেশ কিছু ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে খুব সহজে আমরা নকুনি কমিয়ে ফেলতে পারবো। কোনো রকম মেডিসিন বা কোনো রকম ডাক্তার দেখানোর দরকার নেই। আর একবার নকুনি কমে গেলে কিন্তু দ্বিতীয়বার আর এই পদ্ধতি অ্যাপ্লাই করার পর নকুনি হবে না। যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নকুনিটা কমাবো, তাই কিন্তু সমস্ত কিছুর পরিমাণ সমান হওয়া দরকার। কম বেশি হলে কিন্তু উল্টে রিয়াকশন হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, আর এতটাই ব্যথা কমে যাবে, হাঁটতে চলতে সুবিধা হবে। এক রাতের মধ্যে ব্যথা কমে গেলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা রিলিফ পাবো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে একদিনের মধ্যে আমরা খুব সহজে নকুনি কমিয়ে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমে যেটা লাগবে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু প্রত্যেকদিন আমাদের রান্নার কাজে ব্যবহার হয় আর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ৪ ভাগের ১ ভাগ, ১ টুকরো পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানোর পর যেটুকু হবে এইটুকু দিয়ে কিন্তু করতে হবে। খুব বেশি এক্সেস কিন্তু করলে একেবারেই চলবে না। সমস্ত কিছুর পরিমাণ কিন্তু ঘরোয়া উপকরণে সঠিক হওয়া দরকার। না হলে কিন্তু কমার বদলে উল্টে কিন্তু বেড়ে যাবে। তাই যেটুকু দেখাচ্ছি সেটুকুই কিন্তু সমস্ত কিছুর পরিমাণ রাখবে। এখানে আমি ৪ ভাগের ১ টুকরো যে পেঁয়াজটা নিয়েছি সেটাকে গ্রেট করে নিলাম। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এবার এই গ্রেট করে রাখা পেঁয়াজটাকে কি করব? এর মধ্যে আরো বেশ কিছু জিনিস দিয়ে দেবো। তার মধ্যে ১ম এই দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি লবণ দিচ্ছি খুব সামান্য পরিমাণে, প্রায় ১/২ চামচেরও কম। এখানে লবণ দেওয়ার পর আর দিয়ে দেবো পাতিলেবুর খোসা। বন্ধুরা, এখানে লবণ কিন্তু দেওয়া হবে ফোলা বা ব্যথা কমানোর জন্য। আর পাতিলেবুর খোসাটাকে এভাবে গ্রেট করে দেবো। কেননা পাতিলেবুর রসের মধ্যে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার থেকেও ডবল পরিমাণ ভিটামিন সি থাকে পাতিলেবুর খোসায়। তাই পাতিলেবুর খোসাটা এখানে দিলে ইনফেকশন যেটা হয়েছে নখের কোনায় সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে বা তাড়াতাড়ি কিন্তু কমে যাবে। আর দিয়ে দেবো ১/২ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যদি কাস্তুরি হলুদ থাকে সেটা দেবে বা অর্গানিক হলুদ দেওয়ার চেষ্টা করবে। না থাকলে নরমাল রান্নার হলুদ দেবে। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নাও। এবার আরো একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ তিলের তেল। এখানে কিন্তু আমি তিলের তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। আর তাছাড়া কোনো তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর এই ১ চামচ পরিমাণ তিলের তেলের মধ্যে আমি দিয়ে দেবো ৩ কোয়া পরিমাণ রসুন। রসুনটাকে খোসা সমেতেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোনো রকম খোসা ছাড়ানোর দরকার নেই। এভাবে একটুখানি ধারালো বা ভারী কিছুর সাহায্যে থেতো করে তেলের মধ্যে দিয়ে দেবো। ১ চামচ পরিমাণ তেলের জন্য কিন্তু ৩ কোয়া রসুনই লাগবে। এবার তোমরা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার এই তেলটাকে গ্যাসের ওপর বসিয়ে হালকা আঁচে বেশ খানিকটা সময় গরম করে নেবো। যতক্ষণ না হালকা ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে। এবার হয়তো তোমরা বলবে যে এটা আমরা অন্য কোনো তেল দিয়ে করতে পারবো কিনা। না বন্ধুরা, সর্ষের তেল কিংবা তিলের তেল দিয়ে যতটা উপকার বা যত তাড়াতাড়ি ব্যথা কমবে বা ফোলাটা কমবে বা ইনফেকশনটা দূর হবে, অন্য কোনো তেলে কিন্তু অতটাও কাজ দেবে না। আর রসুনের গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি। এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেই কারণে আমাদের ফাঙ্গাল যে ইনফেকশন গুলো হয় সেটা কিন্তু কমে যায়। এবার ওই তেলটা গরম করে রাখার পর এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা হালকা গরম হতে শুরু করলে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে বেশ খানিকটা গরম করে নেবো। তবে খুব বেশি টকবকা গরম কিন্তু করব না। এবার এই লবণটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের যে ফোলা বা ব্যথা সেটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে। এবার দেখো বন্ধুরা, আমাদের যেখানে নকুনি হবে, যেরকম ধরো আমার পায়ে নকুনিটা হয়েছে, এবার পায়ের সাইড গুলোতে না ভীষণ পরিমাণে ব্যথা। এতটা ব্যথা, পা ফেলে হাঁটা যাচ্ছে না। নখের সাইডটা লাল হয়ে শক্ত হয়ে পুঁজ জমে রয়েছে। কিভাবে এই পুঁজটাকে বের করব? সবার ১ম এ দরকার পুঁজটাকে, মানে ইনফেকশনটাকে বের করে দেওয়া। পুঁজটা বের করলে ধীরে, ধীরে কিন্তু ব্যথা ফোলাভাব কমে যাবে আর নখটা কিন্তু আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এবার দেখো, এই যে কাপড়টা নিয়েছি, একটা পরিষ্কার সুতির বা গজ কাপড় নিয়ে নেবে। গজ কাপড়টাকে ভালো করে এই গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়ে নখের চারপাশটা এমনভাবে পরিষ্কার করবে যেন পায়ের মধ্যে থাকা ধুলো, ময়লা, নখের সাইডে লেগে থাকা ধুলো, ময়লা সমস্তটা এই গরম জলের সাহায্যে উঠে যায়।
বন্ধুরা এখানে এমনই গরম জল নেবে যেন উষ্ণ গরম হয়, আবার খুব বেশি গরম হলেও কিন্তু আমাদের স্কিনের উপর ক্ষতি হতে পারে। আর লবণ জল দিয়ে এখানটা পরিষ্কার করার কারণ হচ্ছে যাবতীয় যে ধুলো ময়লা থাকবে সেটা কিন্তু একেবারে উঠে যাবে। সাথে দেখা যাবে যে আমাদের যে নখের গোড়ার ইনফেকশন সেটাও কিন্তু কমতে শুরু করেছে। এবার তোমরা একটু বড় পাত্রের মধ্যে যদি চাও এইভাবে নখটাকে ডুবিয়েও রাখতে পারো। যেহেতু জলটা একটু বেশি গরম আছে তাই কিন্তু এইভাবে করা সম্ভব না। আমি এই জলের মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল মিলিয়ে পাটাকে ডুবিয়ে রাখবো। পাটাকে ডুবিয়ে রাখলেও কিন্তু অনেক তাড়াতাড়ি ফোলা বা ব্যথা ভাব কমবে। সাথে করে আমাদের যে ইনফেকশন সেটাও কিন্তু নরম হয়ে যাবে। পুঁজটা নরম হয়ে যাবে। সাইড দিয়ে যে সোয়েলিংটা হয় সেটা কিন্তু একটু চাপ দিলে বেরিয়ে যাবে। তাই কিন্তু নখের কোণার চামড়াটাকে নরম করার জন্য গরম জলের এখানে ব্যবহার করা হচ্ছে। এভাবে তোমরা চাইলে বড় গামলার মধ্যে পাটাকে ডুবিয়ে বসে রাখতে পারো বেশ খানিকটা সময়। এবার গরম জল থেকে তুলে জায়গাটাকে ভালো করে শুকনো করে মুছে নাও। মুছে নেওয়ার পর ঘরে থাকা যেকোনো ধরনের অ্যান্টিসেপ্টিক যে লোশন গুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো। যেরকম ধরো ডেটল বা স্যাভলন একটুখানি কাপড়ের মধ্যে করে নিয়ে চারিদিক নখের কোণাটায় ভালো করে পরিষ্কার করে নিলে যেটুকু ইনফেকশন থাকে সেটুকু কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিংবা পুঁজ থাকলেও কিন্তু সেটা নোংরাটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি। এইভাবে নখের চারধার আগে পরিষ্কার করে নেওয়া দরকার। এইভাবে পরিষ্কার করলে কিন্তু আমাদের আরো বেশি ইনফেক্টেড হওয়ার চান্স কমে থাকে বা তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায় জায়গাটা। এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর বেশ খানিকটা সময় ড্রাই হতে দেবো, যতক্ষণ না ডেটল বা স্যাভলনটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবার আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা নখের ওপর বা যেখানে হয়েছে, হাতে হোক পায়ে হোক, যে নখের ওপর বা নখের কোনায় হবে সেই জায়গাটা এমন ভাবে তোমরা কাভার করে দেবে যেন পুরোটা কাভার হয়ে যায়। তো এই পেস্টটা এইভাবে দিয়ে ভালো করে দিয়ে রাখবে। দিয়ে কিন্তু অনেকটা সময় রাখতে হবে, যেহেতু এটা খসে পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যত ড্রাই হবে উঠে যাবে। তাই কি করবে, যেকোনো ধরনের কাপড় বা গজ কাপড়ের টুকরো বা যেকোনো ধরনের পরিষ্কার কাপড় একটুখানি ডেটল জলে ভিজিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে ভালো করে নখটাকে এভাবে র‍্যাপ করে দেবে, যাতে কোনো রকম ভাবে না এই যে প্যাকটা সেটা উঠে যায়। যত বেশি সময় রাখতে পারবে তত কিন্তু আমাদের আরাম দেবে। এইভাবে রাখলে পরে কিন্তু দেখা যাবে যে আমাদের ব্যথা, ফোলা সমস্তটাই কমে যাবে। আর এক্সট্রা যে বানিয়েছি সেটা কিন্তু ফেলে দিতে হবে। কেননা এটা রেখে আমরা আর পরবর্তী সময় ব্যবহার করতে পারব না। প্রায় ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর তারপর যখন হালকা ড্রাই হতে শুরু করবে তখন এইভাবে কাপড়টা দিয়ে ভালো করে প্যাকটাকে মুছে তোমরা জায়গাটাকে পরিষ্কার করে নেবে। এইটা যদি তোমরা সারা রাতের জন্য রেখে দিতে পারো তাহলে ইনফেকশন তাড়াতাড়ি কমে যাবে আর ব্যথা, ফোলাভাব এক রাতেই কমে যাবে। হাতে সময় না থাকলে ২-১ ঘন্টা রাখা যেতেই পারে। ভালো করে পরিষ্কার করে নাও। করে নেওয়ার পর এইভাবে নখের কোণাগুলো চাপ দেবে। তার ফলে কি হবে, নখের কোণায় যে পুঁজগুলো জমে রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে বেরিয়ে যাবে। এবার এই জায়গাটা ভালো করে শুকনো করে মুছে নেওয়ার পর আগে থেকে যে গরম অবস্থায় তিলের তেল ছিল, রসুন দেওয়া তিলের তেল, সেটা কি করবে, এরকম ইয়ারবাডস এর মধ্যে হালকা করে লাগিয়ে নিয়ে নখের কোণাগুলোর মধ্যে ভালো করে দেবে। হালকা একটু জ্বালা বা চিরবির করলেও করতে পারে, কেননা কোনো রকম সমস্যা নেই। রসুনটা যেহেতু একটুখানি কটকট করে স্কিনের ওপর দেওয়ার পর বা কাটার জায়গায় দেওয়ার পর, তাই কোনো রকম সমস্যা হবে না। হালকা একটু জ্বালা বা অসুবিধা হলেও খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে। এইভাবে যদি দিয়ে তোমরা রাখতে পারো, নখকুনি আর দ্বিতীয়বার রিটার্ন করবে না। সাথে করে আমাদের যে ব্যথা, ফোলা সেটাও কমে যাবে। এক রাতের মধ্যে ব্যথা তো কমে যাবে, পা পেতে যে হাঁটা একেবারে সম্ভব হচ্ছিল না সেটাও কিন্তু হবে না। এইভাবে এই তেলটা গরম অবস্থাতেই যদি দিতে পারো, ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই তেলটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, আবার পরবর্তী ১-২ দিনের জন্য যদি গরম করে আবার ব্যবহার করা যায়। না থাকলে কোনো রকম সমস্যা নেই। যখনকারটা তখন বানিয়ে নিলেই কিন্তু ভালো হবে। এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা নখকুনি কমিয়ে ফেলতে পারি, এটা আমাদের জন্য কিন্তু দারুণ একটা ব্যাপার। কোনো রকম চিকিৎসা বা কোনো রকম মেডিসিন ছাড়াই। আর এইভাবে ব্যবহার করার পর ১ দিন পরেই দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে জায়গাটা। আর এখান থেকে কিন্তু পুঁজটাও মানে পাস পারমিশন করতে শুরু করে দিয়েছে, যেই কারণে কিন্তু অনেকটা আনইজি যে ফিল হচ্ছিল সেটাও কিন্তু কমে গেছে। এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা নখকুনি দূর করে ফেলতে পারি, এটা আমাদের কাছে অনেকটাই ভালো হবে। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।